আজকে আমরা আলোচনা করব যে কোনো বিচ্ছিন্ন পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড ইনসাইড অ্যান আইসোলেটেড কন্ডাক্টর। তাহলে প্রথমেই আমরা দেখব যে পরিবাহী বলতে আমরা কি বুঝি, তারপরে দেখব যে বিচ্ছিন্ন পরিবাহী বলতে কি বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটি তোমরা একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখবে এই আলোচনার মধ্যে আমরা এমন বেশ কিছু জিনিস সম্বন্ধে আলোচনা করব যেগুলো তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি যে পরিবাহী বলতে আমরা কি বুঝি। আশা করি তোমরা অনেকেই জানো, তবু তোমরা আরেকবার দেখো, তাহলে দেখবে কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে প্রত্যেকটি পদার্থ আমরা জানি যে প্রত্যেকটি পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। সেগুলোকে আমরা কি বলি, আমরা কি নামে জানি? অণু, পরমাণু, এই নামে আমরা জানি। অণুকে ইংরেজিতে বলা হয় মলিকিউল, মলিকিউল। আর পরমাণুকে ইংরেজিতে বলা হয় অ্যাটম, কারণ ইংরেজি নামগুলোর সঙ্গে অনেকেই পরিচিত। ঠিক আছে, এই পরমাণুর ভেতরে কি কি থাকে? পরমাণুর ভেতরে থাকে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এটা আমরা জানি। যেখানে এইরকম একটা নিউক্লিয়াস থাকে পরমাণুর ভেতরে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রনগুলি তার চারপাশের এই কক্ষপথগুলোতে ঘুরতে থাকে এরকম। এরকম কক্ষপথে ঘুরতে থাকে। এবার আমরা জানি যে ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভলি চার্জড, প্রোটনটা হচ্ছে পজিটিভলি চার্জড, আর নিউট্রনের কোনো চার্জ নেই, এটা নিউট্রাল, এটা আমরা জানি। তাহলে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভেতরে কি থাকে? প্রোটন আর নিউট্রন, নিউট্রনের কোনো চার্জ নেই, প্রোটনটা পজিটিভ, তার মানে আলটিমেটলি নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের পজিটিভ। তাহলে আমরা ধরে নিতে পারি এটা একটা পজিটিভ চার্জ, তাই তো? এবার এই যে ইলেকট্রনগুলি রয়েছে এগুলো কি সব তো নেগেটিভ চার্জ, এটা সব হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। তো এই নেগেটিভ চিহ্ন দিই যাতে বুঝতে পারি যেগুলো ইলেকট্রন, আর মাঝখানটা পজিটিভ চার্জ মানে সেখানে রয়েছে প্রোটন। এইবার কি হয়, আমরা যেমন দেখেছি যখন আমরা কুলম্বের সূত্র পড়েছি, তড়িৎ ক্ষেত্র পড়েছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পড়েছি, তখন কি দেখেছি? এই যদি একটি আধান ধরে নাও এটা একটা পজিটিভ চার্জ আর এই একটা হচ্ছে নেগেটিভ চার্জ। ঠিক আছে, তাহলে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে পাশাপাশি রাখলে কুলম্বের সূত্রানুসারে তাদের মধ্যে একটি তড়িৎ বল ক্রিয়া করবে, এবং সেটা কি ধরনের বল হবে? সেটা আকর্ষণধর্মী বল হবে, কারণ এরা বিষমজাতীয় আধান। এদের মধ্যে আকর্ষণ বলের মানটা আমরা কি করে বের করতে পারি? যদি ধরে নাও এদের মধ্যবর্তীকার দূরত্ব এটা যদি আর হয়, তাহলে কুলম্বের সূত্রানুসারে এদের মধ্যে ক্রিয়াশীল যে তড়িৎ বল সেটার মান কত হবে? 1/4πε0। ধরে নাও এই পজিটিভ চার্জটা হচ্ছে আমাদের Q1 আর নেগেটিভ চার্জটা হচ্ছে Q2, তাহলে কত হবে? Q1 × Q2 / r², তাদের মধ্যবর্তীকার ডিস্টেন্স তার স্কোয়ার। এবং এই তড়িৎ বলটা কি? আকর্ষণধর্মী তড়িৎ বল। তাহলে এই যে কুলম্বের সূত্র অনুসারে, এই লজিক অনুযায়ী আমরা এখান থেকে বলতে পারি না এই যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস আর বাইরের যে ইলেকট্রন এদের মধ্যে একটি তড়িৎ বল ক্রিয়া করছে? অবশ্যই করছে। আচ্ছা, এবার একটা কথা দেখো তো, এই ইলেকট্রনটা আর এই যে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস বা প্রোটন এদের মধ্যে যে তড়িৎ বল ক্রিয়া করছে, আর এই ইলেকট্রনটা আর এই প্রোটনটা এদের মধ্যে যে তড়িৎ বল ক্রিয়া করছে, কোনটা বেশি কোনটা কম? আমরা জানি যে দূরত্বের সঙ্গে এই তড়িৎ বলের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। দূরত্বটা যত কমতে থাকবে তড়িৎ বল তত বাড়তে থাকবে। এখানে দূরত্বটা কম তুলনামূলকভাবে এটার থেকে, তাহলে এখানে এই দুজনের মধ্যে ক্রিয়াশীল যে তড়িৎ বল সেটা বেশি, আর এই বলটা অনেক কম। অর্থাৎ বলতে পারি একটু অন্যভাবে বললে, এই নিউক্লিয়াসটি এই ইলেকট্রনটাকে যত জোরে নিজের দিকে টেনে রেখেছে, এই নিউক্লিয়াসটি এই ইলেকট্রনটাকে তার থেকে কম আকর্ষণ বলে টেনে রেখেছে। এবং এর থেকে যদি বাইরে আরও কক্ষপথ থাকে, সেখানে যদি আরও ইলেকট্রন থাকে, সেখানে তার মধ্যে ইলেকট্রনগুলির ওপরে এই নিউক্লিয়াস দ্বারা আকর্ষণ বলটার মান অনেক কম। কথা বোঝা গেল?
তাহলে কি বলতে চাইছি, অর্থাৎ এই যে একদম মানে আমরা যখন নিউক্লিয়াস থেকে যত দূরে যেতে থাকবো ইলেকট্রনগুলির ওপরে এই নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটা অনেক কম হতে থাকবে। অর্থাৎ আমরা বলতে পারি যে একদম বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলি রয়েছে সেই ইলেকট্রনগুলি হচ্ছে লুজলি বাউন্ড ইলেকট্রন। একদম বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলি রয়েছে যেগুলোকে আমরা কী নামে জানি, ভ্যালেন্স ইলেকট্রন। আমরা কী নামে জানি, ভ্যালেন্স ইলেকট্রন। বাংলায় বললে কি জানি, যোজ্যতা ইলেকট্রন, তাই তো, যোজ্যতা ইলেকট্রন। এই যে ইলেকট্রনগুলি থাকে কোনো একটি অ্যাটমের বা পরমাণুর একদম বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলি, সেগুলোর উপরেও নিউক্লিয়াসের আকর্ষণ বল রয়েছে, কিন্তু সেই আকর্ষণ বলের মান খুব কম। অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রনগুলো খুব লুজলি বাউন্ড থাকে বা খুব আলগাভাবে আবদ্ধ থাকে। তাহলে যেই সমস্ত পদার্থ বা যেই সমস্ত বস্তু যাদের মধ্যে ভ্যালেন্স ইলেকট্রনগুলি খুব লুজলি বাউন্ড বা আলগাভাবে আবদ্ধ থাকে সেই ধরনের পদার্থগুলিকে আমরা বলি পরিবাহী। বোঝা গেল কি বললাম? তাহলে পরিবাহী হচ্ছে সেই সমস্ত পদার্থ যাদের পরমাণুর একদম বাইরের কক্ষপথের যে ইলেকট্রনগুলি রয়েছে অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রনগুলি সেগুলি নিউক্লিয়াসের সঙ্গে খুব আলগাভাবে আবদ্ধ। ঠিক আছে, সেই ইলেকট্রনগুলিকে আমরা কী নামে জানি? সেগুলোকে বলা হয় মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন, এবং সেই বস্তুটিকে বলা হয় পরিবাহী। মুক্ত ইলেকট্রনকে ইংরেজিতে বলা হয় ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন। আচ্ছা, এখানে যে আমি একটা কথা বললাম মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, এখানে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। মুক্ত মানে এটা নয় যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলি রয়েছে সেগুলো ফ্রি টু মুভ, তা কিন্তু নয়। আমরা যেটা মুক্ত বা ফ্রি বলতে বোঝাতে চাইছি যে তারা এই নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ, সেই পরমাণুর ভেতরেই রয়েছে, কিন্তু তারা নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকার জন্য তাদের উপরে নিউক্লিয়াসের জন্য যে ক্রিয়াশীল আকর্ষণধর্মী তড়িৎ বল সেটার মান অনেক কম, বা তা বলা যেতে পারে যে তারা খুব আলগাভাবে আবদ্ধ। অর্থাৎ আমি যদি বাইরে থেকে সামান্য পরিমাণে শক্তি প্রয়োগ করি তাহলে এদেরকে খুব সহজেই এই পরমাণু থেকে বাইরে বের করে নিয়ে আসা যায়। বোঝা গেল কথাটা? তাহলে সেই ধরনের বস্তুকে আমরা বলবো পরিবাহী। বা যদি আরেকটু পরিষ্কারভাবে বলি, যেই সমস্ত পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে তাদেরকে আমরা বলতে পারি পরিবাহী বা কন্ডাক্টর। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর, এদের মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক আছে, তো কন্ডাক্টরের ধারণা তোমরা পেলে যে পরিবাহী বলতে কি বোঝানো হচ্ছে, সেই সমস্ত পদার্থ যাদের পরমাণুর মধ্যে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলি বা যোজ্যতা ইলেকট্রনগুলি বা পরমাণুর একদম বাইরের কক্ষের ইলেকট্রনগুলি, তার উপরে নিউক্লিয়াসের যে আকর্ষণধর্মী বন্ধন, যেটা বন্ধন বল, সেই বলটা খুব আলগা। ঠিক আছে, যার ফলে কি হচ্ছে, সেই ইলেকট্রনগুলিকে আমরা বাইরে থেকে খুব অল্প পরিমাণ শক্তি প্রয়োগ করে, এবার যে শক্তির কথাটা বলছি সেই শক্তিটা কীরকম শক্তি হতে পারে, সেটা আমাদের তড়িৎ শক্তি হতে পারে। তড়িৎ শক্তি হতে পারে, আবার বাইরে থেকে আমরা তাপ শক্তিও দিতে পারি। তড়িৎ শক্তি বলতে কি বোঝানো হচ্ছে? তড়িৎ শক্তি বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা বস্তু বা পরিবাহী যাকে আমরা মনে করো কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলাম, তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে পরে তার উপরে যে শক্তিটা ক্রিয়া করবে সেটা হচ্ছে তড়িৎ শক্তি। বা বাইরে থেকে আমরা হিট দিলাম বা তাপ দিলাম, তাহলে যে শক্তিটা প্রয়োগ করা হচ্ছে তাপ শক্তি। তাহলে দেখা যায় যে অল্প পরিমাণ তড়িৎ শক্তি বা অল্প পরিমাণ তাপ শক্তি দিলেই ওই মুক্ত ইলেকট্রনগুলিকে সহজেই ওই পরিবাহীর অ্যাটমের মধ্যে থেকে বাইরে বের করে নিয়ে আসা যায়। পরিষ্কার বোঝা গেল? তাহলে আমরা পরিবাহী কি সেই ধারণাটা পেলাম। আচ্ছা, এইরকম একটা পরিবাহীর কয়েকটা উদাহরণ দেওয়া যাক। এইরকম পরিবাহীর উদাহরণ হচ্ছে তামা, লোহা, রূপা, এরকম অসংখ্য রয়েছে যারা হচ্ছে এক একটা পরিবাহীর উদাহরণ। পরিষ্কার হলো? এই যে পরিবাহীর কথা আমরা বলছি, এই পরিবাহী কিন্তু বিভিন্ন আকারের হতে পারে।
সেটা কি, যেমন একটা তার হতে পারে, আমরা যে ইলেকট্রিক তারগুলো দেখি সেগুলো কি একটা তার, সেটা তো একটা পরিবাহী তার, তামার তার হয়, ঠিক আছে। তা তামার তার সেটা একটা পরিবাহী তার। আবার ধরে নাও সেটা একটা গোলকাকারও হতে পারে, ঠিক আছে, সেটা একটা আরবিটারি এরকম একটা শেপেরও হতে পারে। তো অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে পরিবাহীর যে একটা নির্দিষ্ট শেপ থাকতে হবে, তার নির্দিষ্ট একটা জ্যামিতিক আকারই থাকতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। সেটা যে কোনো আকারের হতে পারে, সেটা এরকম একটা হতে পারে ডিস্কের মতো, বা এরকম একটা আরবিটারি শেপের হতে পারে, সেটা এরকম কোনো একটা রিংও হতে পারে, সেরকম কোনো একটা স্ট্রেট লাইনের মতন এরকমও হতে পারে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে পরিবাহী সেটা যে কোনো আকারের হতে পারে। এইবার আসি আমরা এই বিচ্ছিন্ন পরিবাহী বলতে কি বোঝানো হচ্ছে। পরিবাহী ধারণা তো আমরা পেলাম যে যে সমস্ত পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, অর্থাৎ তার ভ্যালেন্স ইলেকট্রনগুলি খুব আলগাভাবে আবদ্ধ, বাইরে থেকে অল্প পরিমাণ তড়িৎ শক্তি বা তাপ শক্তি দিয়ে সহজেই সেই ইলেকট্রনগুলিকে আমরা মুক্ত করে দিতে পারি পরমাণুর বন্ধন থেকে, তাহলে সেই ধরনের পদার্থগুলিকে আমরা বলবো পরিবাহী। এবং পরিবাহী যে কোনো আকারের হতে পারে, তার নির্দিষ্ট কোনো যে জ্যামিতিক আকার হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। বিচ্ছিন্ন পরিবাহী বলতে বোঝায় ধরে নাও এইরকম একটা পরিবাহী রয়েছে, ঠিক আছে, বা এইরকম একটা পরিবাহী রয়েছে, তাহলে এই পরিবাহীটিকে আমরা বিচ্ছিন্ন পরিবাহী তখনই বলবো যখন এই পরিবাহীটি অন্য কোনো পরিবাহীর সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে না, এটা এককভাবে থাকবে, তখন আমরা এটাকে বলবো একটা বিচ্ছিন্ন পরিবাহী। সেই বিচ্ছিন্ন পরিবাহীর একটা বৈশিষ্ট্য হলো যে কোনো বিচ্ছিন্ন পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হয়, যেটা হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। দেখব আমরা ফাইনালি যে কোনো একটা বিচ্ছিন্ন পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য, অর্থাৎ বিচ্ছিন্ন পরিবাহীর এটা একটা অন্যতম বৈশিষ্ট্য যে তার ভেতরে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকে না। সেটা কি করে হয় সেটাই আমরা আজকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তাহলে পরিবাহী ধারণাটা আমরা পেলাম। এবার দেখি একটা পরিবাহীকে আঁকি। ধরো এই রকম একটা আয়তাকার একটা পরিবাহী, ঠিক আছে। পরিবাহী এটা তার নয় কিন্তু এটা প্লেট, হ্যাঁ, সলিড, একটা ডিস্কের মতন সলিড। তো এই যে পরিবাহী প্লেট, সেই পরিবাহী প্লেটের বৈশিষ্ট্য কি বললাম, তার মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে। অর্থাৎ ধরে নিই আমরা যে এইখানে একটা ইলেকট্রন রয়েছে, এইখানে একটা ইলেকট্রন রয়েছে, এইখানে একটা ইলেকট্রন রয়েছে, এইখানে একটা ইলেকট্রন রয়েছে, এইখানে একটা ইলেকট্রন রয়েছে এবং এইখানে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে এই ইলেকট্রনগুলো কি হচ্ছে, মুক্ত ইলেকট্রন। মুক্ত মানে এরা কিন্তু ফ্রি নয়, এরা কোনো না কোনো পরমাণুর সঙ্গে আবদ্ধ অবস্থায় রয়েছে ইন জেনারেল, ঠিক আছে। তাহলে এবার একটু রিমাইন্ড করো যে আমরা যখন তড়িৎ ক্ষেত্র তথা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা পেয়েছিলাম, সেখানে আমরা কি দেখেছি, সেখানে আমরা দেখেছিলাম যে কোনো একটি আধান তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সব জায়গাতে সমান হয় না, আধানটির কাছাকাছি অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বেশি, এবং আধান থেকে আমরা যত দূরে যেতে থাকবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত কম হতে থাকবে। এবং সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা ই দিয়ে প্রকাশ করি, এবং ই এর মান কত হয়, ই এর মান দেখা যায় এফ বাই কিউ এর সঙ্গে সমান। এই এফটা কি, এই তড়িৎ বল। অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী বলা হয় যে একটি একক ধনাত্মক আধানের উপরে ক্রিয়াশীল যে তড়িৎ বল, সেটা হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে এটাকে যদি আমি একটু রিরাইট করে লিখি, এটা তাহলে আমাদের হবে এফ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। অর্থাৎ একটু ঘুরিয়ে বললে কিউ পরিমাণ আধানকে ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে এলে পরে তার মধ্যে এফ পরিমাণ বল প্রযুক্ত হবে। পরিষ্কার? তাহলে এই যে পরিবাহীটি রয়েছে, এই পরিবাহীর মধ্যে এই মুক্ত ইলেকট্রনগুলি রয়েছে, ইন জেনারেল কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবার আচ্ছা, এই আলোচনাটা শুরু করার আগে আমরা আরেকটা কথা এখানে একটু বলে রাখি যে আহিত বস্তু বলতে কি বোঝায়, ঠিক আছে। আমরা একটু দেখব যে আহিত বস্তু বলতে আমরা কি বুঝি। এটা নিয়ে অনেকের মধ্যে একটু কনফিউশন থাকে। আহিত বস্তু বা ইংরেজিতে বললে চার্জড পার্টিকেল। দেখো এটা কিন্তু আমাদের আজকের টপিক নয়,
টপিকটা আমাদের অন্য, যে বিচ্ছিন্ন পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা নির্ণয় করা। কিন্তু যে শুরুতে আমি বললাম যে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের এই ভিডিওতে যে বিষয় সেটা আলোচনা করতে গেলে আমাদেরকে বেশ কিছু কনসেপ্টকে এখানে নিয়ে আসতে হবে। সেগুলোর মধ্যে এটিও একটা, যে আহিত বস্তু কি তার একটা স্পষ্ট ধারণা থাকাটা খুব জরুরি। দেখো আমরা যখন এখানে পরমাণুর প্রসঙ্গটা নিয়ে এলাম, তাহলে দেখো যে কোনো একটা বস্তু সেটাকে ভাঙতে ভাঙতে আমরা অণুতে আসি, অণুকে ভাঙলে পরে আমরা একটা পরমাণু পাই। পরমাণুর মধ্যে কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকে। এই ইলেকট্রনটা হচ্ছে একটি আধান, প্রোটনটাও একটি আধান। তাহলে এই যে বস্তু, যে কোনো একটা বস্তু, সেটাকে কি আমি একটি আহিত বস্তু বলতে পারি? তার মধ্যে তো আধান রয়েছে, তাকে কি আহিত বস্তু বলতে পারি? সেটাই হচ্ছে এখানকার আলোচ্য বিষয়। দেখো ধরে নাও এই একটা বস্তু রয়েছে, ঠিক আছে? এই একটা বস্তু রয়েছে, সেই বস্তুর মধ্যে আমি ধরে নিলাম যে 100টা প্রোটন রয়েছে, ঠিক আছে, আর 100টা ইলেকট্রন রয়েছে। তাহলে বলো তো, আমরা জানি যে ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ আর প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ, তাই তো? এবার বলো তো, এই বস্তুটা পজিটিভ চার্জ যতগুলো আছে, নেগেটিভ চার্জও তো ততগুলো আছে, এটাকে আমি একটা আহিত বস্তু বলতে পারি? না। আমরা যখন আধান বা চার্জের ধারণা পড়েছিলাম তখন আমরা দেখেছি যে কোনো একটা বস্তুর মধ্যে যত সংখ্যক প্রোটন রয়েছে তত সংখ্যক যদি ইলেকট্রন থাকে, মানে আমরা যখন আলোচনা করেছিলাম দেখেছিলাম যে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে বিকর্ষণ করছে, একটা প্রোটন আরেকটা প্রোটনকে বিকর্ষণ করছে, একটা ইলেকট্রন আরেকটা প্রোটনকে আকর্ষণ করছে। কিন্তু যদি আমরা একটা প্রোটন আর একটা ইলেকট্রনকে একসঙ্গে নিয়ে এবং তার কাছে অন্য একটা ইলেকট্রনকে নিয়ে আসি, তাহলে তাদের মধ্যে কোনোরূপ আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে না। বা এইরকম একটা প্রোটনকে নিলাম, একটা ইলেকট্রনকে নিলাম এবং এটাকে একসঙ্গে রেখে তার কাছে যদি আমি একটা প্রোটনকে নিয়ে আসি, তাহলে দেখবো এই প্রোটনটির উপরে কোনোরূপ আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করছে না, অর্থাৎ তড়িৎ বল ক্রিয়া করছে না। কেন? তার কারণ যখন একটা ইলেকট্রন একটা প্রোটনকে একসঙ্গে রাখছি, তাদের নেট চার্জ বা নেট আধান সেটা শূন্য হয়ে যাচ্ছে, কারণ পজিটিভ আর নেগেটিভ দুটো একসঙ্গে মিলে গিয়ে শূন্য হয়ে যাচ্ছে, নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে এখানে 100টা পজিটিভ চার্জ রয়েছে, 100টা নেগেটিভ চার্জ রয়েছে, তাহলে এটার মধ্যে নেট চার্জ কত? শূন্য। নেট চার্জ শূন্য। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? এটা একটু তুলে নিই উপর দিকে। ঠিক আছে, তাহলে এখানে আমি কি বলতে পারি? এখান থেকে একটা কথা আমি এখানে লিখি যে এখানে দেখো, এই যে বস্তুটার মধ্যে যতটা প্রোটন রয়েছে ততটা ইলেকট্রন রয়েছে, তাহলে এটার মধ্যে মোট আধানের পরিমাণ বা নেট চার্জের পরিমাণ কত হবে? নেট চার্জ শূন্য। আর যদি কোনো একটা বস্তুর মধ্যে, এই যে এখানে যে কথাটা বললাম, যে কোনো একটি আধান যদি কোথাও থাকে, তাহলে আধানের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়। সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোনো একটা বিন্দুতে তার পরিমাপ কত হবে? E = F/Q, তাই তো? তাহলে এখানে আধান থাকলে পরে তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। কিন্তু এইখানে কি দেখতে পাচ্ছি? এখানে আধান রয়েছে পজিটিভ চার্জ, আবার এখানে কিন্তু নেগেটিভ চার্জ আধান রয়েছে, কিন্তু নেট আধান কত? নেট আধান শূন্য। তাহলে এখানে নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? শূন্য। অতএব এখান থেকে লিখতে পারি না, নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কত হবে? আধান যদি শূন্য হয়, আধান যদি না থাকে, তাহলে তো কোনো তড়িৎ ক্ষেত্র আসার কোনো প্রশ্নই নেই। কথাটা বোঝা গেল? তাহলে এইখানে যখন কোনো একটা পরিবাহীর মধ্যে যত সংখ্যক ইলেকট্রন রয়েছে, ইন জেনারেল তাই থাকে, যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। ইন জেনারেল প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা পরিবাহী সেটা নিউট্রাল, অর্থাৎ তার মধ্যে কোনো আধান নেই বা তার মধ্যে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নেই। এই যে আমরা বলছি আধান নেই, তার মানেটা হচ্ছে তার মধ্যে নেট আধান শূন্য, এক্সেস কিছু নেই। 100টা পজিটিভ চার্জ, 100টা নেগেটিভ চার্জ পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। অর্থাৎ এখান থেকে আমি যেই কথাটা লিখতে চাইছিলাম সেটা হচ্ছে যে কোনো পরিবাহীর
অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। ঠিক আছে, এখন আমাদের আলোচনাটা শুরুই করেছিলাম এটায় যে কোনো একটা বিচ্ছিন্ন পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত সেটা। তাহলে এখানে তো আমরা পেয়ে গেলাম যে কোনো একটা বিচ্ছিন্ন পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য। তাহলে আমাদের আলোচনা কি শেষ? না। যদি এই পরিবাহীটিকে আমরা কোনোটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তাহলে কি হবে? তাহলে কি তার অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে? সেটা যদি আমরা প্রমাণ করতে পারি যে হ্যাঁ, কোনো একটি পরিবাহীকে, সেটাকে যদি এই যে পরিবাহীটি রয়েছে সেটাকে যদি আমি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, তার ফলেও যদি তার মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হয়, তাহলে আমি ইন জেনারেল বলতে পারবো যে প্রত্যেকটি পরিবাহীর মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য। এটা তো নর্মাল কেস, যখন তাকে কোনো বাহ্যিক কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি রাখিনি। যদি রাখি তাহলে কি হয় চলো দেখা যাক। এই যে পরিবাহীটিকে ধরে নাও একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে, সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা স্থাপন করলাম। ঠিক এই রকম ধরে নাও এই যে পরিবাহীটিকে আমি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলাম। সুষম তড়িৎ ক্ষেত্রকে বোঝানোর জন্য আমরা কি করি? সুষম তড়িৎ ক্ষেত্রকে বোঝানোর জন্য আমরা এরকম কতগুলো সমান্তরাল তড়িৎ বলরেখা আঁকি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি তড়িৎ বলরেখার আলোচনার ক্ষেত্রেতেও, তাই না? ধরে নাও এই সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে ই। বোঝা গেল? এটাকে আমরা একটা অ্যারো চিহ্ন দিয়ে দিই, ভেক্টর যেহেতু এটা। ঠিক আছে, তাহলে ইন জেনারেল এটার মধ্যে যে ইলেকট্রনগুলি রয়েছে এরা কিন্তু অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে, এরা কিন্তু এর জায়গা থেকে সরছে না। কিন্তু এই যে এক্সপ্রেশনটা, এটা একটু রিমাইন্ড করো। এখানে আমরা কি বললাম যে কোনো একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে এলে পরে তার উপরে একটা তড়িৎ বল ক্রিয়া করবে, সেই তড়িৎ বলের মান কত হচ্ছে? কিউ ইন্টু ই। অর্থাৎ আমরা যখন এই ই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে নিয়ে এলাম, তখন এই যে ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটির উপরে একটা তড়িৎ বল ক্রিয়া করবে। প্রত্যেকটা ইলেকট্রনের উপরেই এই তড়িৎ ক্ষেত্রের জন্য একটা তড়িৎ বল ক্রিয়া করবে। সেই বলটা কোন দিক বরাবর ক্রিয়া করবে? সেই বলটা ক্রিয়া করবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যে দিক বরাবর ক্রিয়া করছে ঠিক তার উল্টো দিক বরাবর। এটা আমরা জানি, এটা আমরা দেখেছি যে ই ভেক্টরের মান, এই যে ই ভেক্টর আর এফ ভেক্টরের ডিরেকশন একই দিকে। কখন? যখন এই আধানটির কথা, আমরা যে টেস্ট চার্জের কথা বলতাম বা পরীক্ষক আধানের কথা বলতাম, সেটা সবসময় ধনাত্মক আধানকে ধরে নিতাম। কিন্তু যদি সেটা ঋণাত্মক আধান হয় সেই ক্ষেত্রে তড়িৎ বল যেদিক বরাবর ক্রিয়া করবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ঠিক তার উল্টো দিক বরাবর ক্রিয়া করবে। আচ্ছা, এইটাকে দেখি তো আরেকটু সিম্পলিফাই করে বোঝানো যায় কিনা। আমরা যখন তড়িৎ বলরেখার ধারণা পড়েছিলাম তখন আমরা কি দেখেছি যে কোনো একটি ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলি কি হয়? বাইরের দিকে বের হয়, এরকম, ঠিক কিনা? তাহলে এই যে প্রত্যেকটা তড়িৎ বলরেখা, তার মানে এটা এদিক থেকে এদিক বরাবর আসছে, তার মানে এটা কি ধনাত্মক আধান থেকে বেরোচ্ছে, এরকম ধরতে পারি না? ধনাত্মক আধান থেকে বেরোচ্ছে, আর কোথায় গিয়ে শেষ হবে? ঋণাত্মক আধানে গিয়ে শেষ হবে। বোঝা গেল? ব্যাপারটা তো এরকমই হচ্ছে যে তড়িৎ বলরেখাগুলি বাদিক থেকে ডান দিকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ধনাত্মক আধানটা বাদিকে রয়েছে আর ঋণাত্মক আধানটা ডান দিকে রয়েছে। তাহলে দেখো এইবার একটু আরও সহজ হলো ব্যাপারটা। আমরা যখন কুলম্বের সূত্র পড়েছি সেখানে কি দেখেছি যে দুটি আধান পাশাপাশি থাকলে তাদের মধ্যে একটা তড়িৎ বল ক্রিয়া করবে, এবং যদি তারা সমজাতীয় আধান হয় তাহলে সেটা হবে বিকর্ষণধর্মী বল, আর যদি তারা বিষমজাতীয় আধান হয় তাহলে আকর্ষণধর্মী বল। তাহলে এই পাশে আমাদের রয়েছে ধনাত্মক আধান আর ভেতরে রয়েছে ঋণাত্মক আধান। তাহলে ঋণাত্মক আধানগুলো কোন দিক বরাবর যাবে? অবশ্যই এগুলো এদিক বরাবর ছুটবে। এখন কার দিকে? এই ধনাত্মক আধানগুলোর দিকে, ঠিক কিনা? এরকমভাবে যাবে কিনা? তাহলে ঋণাত্মক আধানগুলো কোথায় গিয়ে জমা হবে? এই সাইডে গিয়ে জমা হবে সব, তাই তো? আমি কয়েকটা আঁকলাম। আচ্ছা, এবার যদি ঋণাত্মক আধানগুলো সব এদিকে এসে জমা হয়, এবার আমরা কি বললাম? এই যে পরিবাহীর মধ্যে যতগুলি প্রোটন রয়েছে ঠিক ততগুলি ইলেকট্রন রয়েছে, তার মানে এর মধ্যে নেট আধানের পরিমাণ কত বা নেট চার্জের পরিমাণ কত? 0। কিন্তু যদি এইখান থেকে আমি এই একটা এক্সাম্পল ধরো, এখানে আমার ছিল 100টা প্লাস আর 100টা মাইনাস,
তাহলে নেট কত? নেট হচ্ছে 100 প্লাস মাইনাস 100, অর্থাৎ 100 মাইনাস 100 0। এইবার ধরে নাও এখান থেকে আমি একটা ইলেকট্রনকে বাইরে নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে কি হবে? যেগুলো পজিটিভ চার্জ যতগুলো ছিল ততগুলোই থাকবে, কিন্তু এখন নেগেটিভ চার্জগুলো কটা হবে? 99টা হয়ে যাবে না? এখানে যতগুলো পজিটিভ চার্জ ছিল এখানে ততগুলো পজিটিভ রেখেছি, এখান থেকে একটা ইলেকট্রনকে আমি বাইরে বের করে নিলাম, তার মানে একটা নেগেটিভ চার্জ কমে যাবে। তাহলে এখন কতগুলো থাকবে? 99টি। তাহলে এখন বলো তো এখানে নেট চার্জ কত? এখন এখানে নেট চার্জ হবে 100 প্লাস মাইনাস 99। তাহলে কত হলো? 100 মাইনাস 99 মানে কত হলো? 1। কি সেটা? প্লাস 1। তাহলে এখন এর মধ্যে নেট আধানের পরিমাণ কত? প্লাস 1, ঠিক আছে? তার মানে এটাকে বলতে পারি এটা ধনাত্মক আধানে আহিত হলো। বোঝা গেল? আবার একটা এক্সাম্পল দেখি। এই যে বস্তুটি বা পরিবাহীটি, এর মধ্যে 100টা প্রোটন ছিল আর 100টা ইলেকট্রন ছিল। এখন ধরে নাও 100টা প্রোটনের মধ্যে থেকে যেগুলো ছিল 100টা প্রোটনই রাখলাম, ধরে নাও 100টা প্লাস চার্জ ছিল, 100টা প্লাস চার্জই রয়েছে। এখন আমি একটা ইলেকট্রন বাইরে থেকে এর মধ্যে দিলাম। কি বললাম? একটা ইলেকট্রন আমি বাইরে থেকে দিলাম। তাহলে এর মধ্যে কতগুলো ইলেকট্রন হলো বা কতগুলো নেগেটিভ চার্জ হলো? 101টা। এবার বলো তো এর মধ্যে নেট চার্জ কত? এর মধ্যে নেট হবে 100 প্লাস মাইনাস 101, তার মানে হবে 100 মাইনাস 101, তার মানে কত হবে? -1। অর্থাৎ এর মধ্যে এখন নেট আধানের পরিমাণ কত? -1। তাহলে এই কথাটুকু বলার, এই এক্সাম্পলটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে এটাই যে যখন আমরা বলছি যে কোনো একটা বস্তু ধনাত্মক আধানে আহিত, তার মানে কিন্তু এই না যে তার মধ্যে একটা প্রোটন বেশি হয়ে গেল, তা কিন্তু না। তার মধ্যে একটা ইলেকট্রন কমে গেল। কোনো একটা বস্তু থেকে প্রোটনকে আমরা কখনো বাইরে নিয়ে আসতে পারি না, কারণ প্রোটনটা কি? প্রোটনটা হচ্ছে একটা পরমাণু বা অ্যাটমের একদম নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াস থেকে এত সহজে বের করা যায় না এই সামান্য তড়িৎ শক্তি বা তাপ শক্তি দিয়ে। যখন তোমরা নিউক্লিয়ার ফিজিক্সের ধারণা পাবে তখন বুঝতে পারবে যে এটা খুব একটা সহজ জিনিস নয় যে একটা নিউক্লিয়াস থেকে একটা প্রোটনকে তুমি বাইরে বের করে নিয়ে আসলে। ইন জেনারেল ইট ইজ ইম্পসিবল, ঠিক আছে? তার মানে হচ্ছে এটাই যে এখানে আমি যেটা বলতে চাইলাম, এটাকে আরেকটু তুলি। হ্যাঁ, এখানে যেই কথাটা বোঝাচ্ছিলাম যে এই যে বস্তুটি, এই যে পরিবাহীটি প্রথমে ছিল সে নিউট্রাল, এর মধ্যে আধানের পরিমাণ 0, কিন্তু যখন এটাকে বলছি এটা পজিটিভ চার্জ, তার মানে এই নয় যে তাকে আমি একটা বাইরে থেকে প্রোটন দিয়েছি। প্রোটন বাইরে বাইরে ঢোকানো যায় না। বোঝা গেল? তার মানে কি? তার মধ্যে থেকে একটা ইলেকট্রনকে আমি তুলে নিয়েছি। আবার এটা হচ্ছে নেগেটিভলি চার্জ, তার মানে একে আমি একটা ইলেকট্রন দিয়েছি। এই কথাটি আমি তখনও যেটা বলেছিলাম যে নতুন নতুন কিছু জিনিস তোমরা শিখতে পারবে, তার মধ্যে এটাও একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে কোনো একটা বস্তু ধনাত্মক আধানে আহিত, তার মানে হচ্ছে তার থেকে আমি একটা ইলেকট্রনকে বের করে নিয়েছি। ইলেকট্রনকে আমরা বের করে নিয়েছি। আবার যখন কোনো একটা বস্তু ঋণাত্মক আধানে আহিত, তার মানে আমরা সেখানে একটা ইলেকট্রনকে দিয়েছি। অর্থাৎ এখানে শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, সেখানে শুধু ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। পজিটিভ মানে ইলেকট্রন বের করে নিয়েছি, আর নেগেটিভ মানে হচ্ছে তাকে আমি ইলেকট্রন দিয়েছি। এবার এটা নিয়েই অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে। অনেকে এটা ধরে নেয় যে আমরা বইতে লেখা থাকে যে এই পাশে যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে আমরা দেখেছি বইতের মধ্যে লেখা আছে এই পাশে পজিটিভ চার্জ জমা হবে, পজিটিভ চার্জ এই পাশে জমা হবে। তার মানে কি এই যে সমস্ত প্রোটনগুলি এদিক বরাবর সরে যাবে আর সমস্ত ইলেকট্রনগুলি এদিক বরাবর সরে যাবে? এই ভুল ধারণাটা অনেকের মধ্যে থাকে। এটা কিন্তু কখনই হয় না। এমন প্রোটন যদি সরে যায়, একটা অ্যাটমের মধ্যে তো ম্যাক্সিমাম জায়গা সেই প্রোটনটাই নিয়ে রেখেছে, সে নিউক্লিয়াসটা নিয়ে রেখেছে। নিউক্লিয়াসটা যদি সরে যায় তাহলে এই পাশটা মোটা হয়ে যাবে আর এই পাশটা পাতলা হয়ে যাবে। তাই কি কোনো দিন হয়? একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যেদিক বরাবর যাচ্ছে একটা দিক মোটা হয়ে যাবে, একটা দিক পাতলা হয়ে যাবে, তাই কি হয়? তা তো হয় না। সেই তারটা তো যেমন ছিল তেমনই থেকে যায়। তার মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই পাশে যে পজিটিভ চার্জ বলা হচ্ছে, তার মানে হচ্ছে এই যে এইটা ধরে নাও এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে। এবার অ্যাটমের বাইরের কক্ষপথে ফ্রি ইলেকট্রন আছে, যেহেতু এটা পরিবাহী,
তাহলে এই যে পরমাণুর একদম বাইরের কক্ষপথে যে ফ্রি ইলেকট্রনগুলি আছে, এই বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের জন্য, সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য এইখান থেকে ইলেকট্রনগুলি বাইরে বেরিয়ে এলো। বললাম যে অল্প পরিমাণ তড়িৎ শক্তি বা তাপ শক্তি দিলে এরা সহজেই বাইরে বেরিয়ে আসে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিচ্ছি? তড়িৎ শক্তি দিচ্ছি। তাহলে তড়িৎ শক্তি দেওয়ার ফলে এই পরমাণু থেকে তার ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনের যে বা বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলি, ফ্রি ইলেকট্রনগুলি রয়েছে, সেটা বাইরে বেরিয়ে এলো। এবার বাইরে বেরিয়ে কোথায় যাবে? এই দিক বরাবর ছুটে আসবে। এবার যেহেতু এখান থেকে একটা ইলেকট্রন কমে গেল, তার মানে বলতে পারি না এটা একটা পজিটিভ চার্জ হয়ে গেল, সেইটাকে এখানে বোঝানো হচ্ছে। তার মানে বোঝানো যাচ্ছে যে এটা একটা পরমাণু 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 যার মধ্যে একটা করে ইলেকট্রন কমে গেছে, আর সেই ইলেকট্রনগুলো কোথায় জমা হয়েছে? এই পাশে। বোঝা গেল? তাহলে এই যে আধানের বিন্যাসটা হয়, সেই বিন্যাসের মধ্যে এইখানে পজিটিভ চার্জ বলতে কি বোঝানো হচ্ছে, আর এপাশে নেগেটিভ চার্জ বলতে কি বোঝানো হচ্ছে, আশা করি এরপর থেকে তোমাদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এই যে আমরা তড়িৎ ক্ষেত্রকে দেখালাম, আমরা যখন তড়িৎ বলরেখা দেখেছি তখনও দেখেছি যে ধনাত্মক আধান থেকে তড়িৎ বলরেখাগুলি বাইরের দিকে বের হয়, আর ঋণাত্মক আধানে গিয়ে সেখানে গিয়ে শেষ হয়, মানে তার মধ্যে গিয়ে ঢোকে। এখানে যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ বা তড়িৎ বলরেখাগুলি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে ধনাত্মক আধান থেকে বের হচ্ছে, ঋণাত্মক আধানে গিয়ে শেষ হচ্ছে। এই পরিবাহীর ভেতরে কি তাই ঘটনা ঘটবে না? এখানেও তো এই পাশে পজিটিভ চার্জ হয়ে গেল আর এই পাশে নেগেটিভ চার্জ হয়ে গেল, তাহলে পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য দেখা দেবে না? একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে না? অবশ্যই হবে। এটাই হচ্ছে আজকের আলোচনার একটা খুব ইন্টারেস্টিং জিনিস। মন দিয়ে দেখো, এই যে ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর একটি তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। সে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ কোন দিক বরাবর? ডান থেকে বাম দিক বরাবর, মানে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জ বরাবর। ধরে নিলাম এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হচ্ছে ই ড্যাশ। প্রাথমিক অবস্থায় এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কিন্তু এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানের তুলনায় কম। এই যে পরিবাহীর কথা বললাম, এই পরিবাহীর মধ্যে কিন্তু অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে। আমরা এখানে 5-6টা দেখালাম, এখানে এই যে 4-5টা দেখালাম, তার মানে কিন্তু এই না যে শুধু এই কটাই রয়েছে, এর মধ্যে কিন্তু কয়েক লক্ষ আছে। এইবার এই লক্ষ লক্ষ ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনগুলি যে একটা সাইডে জমা হবে, একটা সাইড নেগেটিভলি চার্জড হয়ে যাবে আর একটা সাইড পজিটিভলি চার্জড হয়ে যাবে, এটা তো খুব দ্রুত হয়ে যাবে না। হ্যাঁ, অবভিয়াসলি এটা খুব তাড়াতাড়ি হবে, কিন্তু সেটা হতেও তো একটা ফাইনাইট সময় লাগবে। তার মানে যখন মনে করো এই 4টা ইলেকট্রন এ পেশে জমা হলো, তখন যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হবে, যত সময় এগোতে থাকবে তত বেশি সংখ্যক ইলেকট্রন এ পাশে জমা হবে, অর্থাৎ যত সময় বাড়তে থাকবে এই পাশে ইলেকট্রনগুলো বেশি জমা হতে থাকবে, বা এই পাশটা নেগেটিভলি চার্জ বেশি হতে থাকবে, এই পাশটা বেশি পজিটিভলি চার্জ হতে থাকবে। আর যত পজিটিভ চার্জ এই পাশে জমা হবে আর এই পাশে নেগেটিভ চার্জ জমা হবে, তত এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বাড়তে থাকবে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বাড়তে থাকবে। এবং এই বাড়াটা কতক্ষণ পর্যন্ত চলবে? এই বাড়াটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না এই ই ড্যাশের মান ই এর সঙ্গে সমান না হয়ে যাচ্ছে। যখন এই ই এ ড্যাশের মান ই এর সঙ্গে সমান হয়ে যাবে, তখন এদের মধ্যে এই যে ইলেকট্রনগুলোর মুভমেন্ট একটা সাইড থেকে আরেকটা সাইডে যাওয়া, এই রিঅ্যারেঞ্জ হওয়ার ব্যাপারটা সেটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যখন এই দুটোর ভ্যালু সেম হয়ে যাবে, তখন এই ইলেকট্রনগুলো এই ডান দিক থেকে বাঁ দিকে শিফট হয়ে যাওয়ার ঘটনাটা বন্ধ হয়ে যাবে। তাহলে সেই অবস্থায় আসলে তখন এই পরিবাহীর অভ্যন্তরে নেট চার্জ কত? এই দিক বরাবর ক্রিয়া করছে, দেখো এই দিক বরাবর আমাদের ক্রিয়া করছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, আর এই উল্টো দিক বরাবর ক্রিয়া করছে তার অভ্যন্তরে তৈরি হওয়া তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ড্যাশ। তাহলে এই পরিবাহীর অভ্যন্তরে নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হচ্ছে? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে এই দুটো যোগফল।
এবার দেখো ই যেদিক বরাবর ক্রিয়া করছে ই ড্যাশ ঠিক তার উল্টো দিক বরাবর ক্রিয়া করছে, তাই কি না? এবার বাদিক থেকে ডান দিক এই সাইডটাকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে ডান থেকে বাদিকটাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে একটা যদি আমাদের পজিটিভ হয় আর একটা হবে আমাদের নেগেটিভ। যেহেতু ভেক্টর, তাহলে ভেক্টরের শুধুমাত্র মান দেখলে তো হবে না, তার অভিমুখটাকেও দেখতে লাগবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ই মাইনাস অফ ই, এটা ই ড্যাশ হবে, মাইনাস অফ ই ড্যাশ। এবার দেখলাম কি ভ্যালু ই এবং ই ড্যাশের সেম, তাহলে এটা কত হবে? 0 হয়ে যাবে। অর্থাৎ কোনো পরিবাহীকে যদি আমরা কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করি তাহলেও দেখা যায় কোনো একটা পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0। আবার এখানে দেখলাম, একটু আগে আলোচনা করেছিলাম যে কোনো পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইন জেনারেল সেটা 0 হয়। তখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন এসেছিল, তাকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে কি সেই ক্ষেত্রে তার মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে? অবশ্যই। এখানে আমরা তাই দেখতে পেলাম যে কোনো পরিবাহীকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রে নাও স্থাপন করি তাহলেও যেমন 0 হয়, তাহলে তাকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করি তাহলেও তার মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হয়। তাহলে আমরা বলতে পারি ইন জেনারেল যে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বিচ্ছিন্ন পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সব সময় 0 হয়, সব সময় 0 হয়। বোঝা গেল? এখানে আমরা বলেছিলাম ইন জেনারেল 0 হয়, তাকে যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তাহলেও 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে সেটা সব সময়তেই 0 হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, এটাকে তোমরা সবসময় মনে রাখবে। এই বৈশিষ্ট্যটা পরবর্তীতে আমরা অনেক জায়গাতে ব্যবহার করব, যে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোনো একটি পরিবাহীর অভ্যন্তরে সবসময় 0 হয়। সেটা কেন হয় আশা করি আজকের এই ভিডিওটি এই অবধি দেখার পরে তোমাদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সুস্থ থাকো, ভালো থাকো, সঙ্গে থাকো। ধন্যবাদ।